কিন্তু এই গত ১৭ মাসে কোনো একটা জায়গাতে মানে উল্টো প্রশাসনের ওসি, ডিসি তারা টেলিফোন করে তারা সাহায্য চান। তারা অসহায় হয়ে যান, মজলুম হয়ে গেছেন। এটা আমার আসলে কল্পনার মধ্যে ছিল না। আমি নিজে খুব সতর্কভাবে চলি। সারাদিন দোয়া দরুদ পড়ি। তারপরে শেষে আ কারো সাথে মানে যাকে বলে খুব মাথা নোয়ায় চলি যে আমি যদি কোনো বিপদে পড়ি, স্বয়ং আল্লাহ যদি ফেরেশতা পাঠিয়ে আমাকে এখান থেকে উদ্ধার না করেন, আমি হয়তো এমন একটা বিপদে পড়বো এখানে nobody can help me, not even ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, জেনারেল ওয়াকারুজ্জামান কেউ আমাকে হেল্প করতে পারবেন না। মানে চিফ জাস্টিস আমাকে হেল্প করতে পারবেন না। ডিসিএসপি তো প্রশ্নই আসে না। আইজি সাহেব আ তিনি এখন আইজি সাহেব নিজে গালাগালি খেয়ে বেকারার হয়ে গেছেন। তারপরে ওয়াকার সাহেব তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে মজলুম ব্যক্তি। উনার কি? তো এইরকম যে একটা হ্যাফ্যাজার্ড অবস্থা, এইরকম বাংলাদেশ আসলে আমি কখনো চাইনি। এখন যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং যে প্রক্রিয়াতে সবকিছু চলছে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হন, তিনি হবেন গত ১২০০ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল এবং ক্ষণস্থায়ী একজন শাসক। গত ১৫ মাস ১৫ বছর ধরে আমি যাদের বিরুদ্ধে বলেছি এবং গত ১৫ বছর ধরে অন্য সব মানুষ অনেকের মতো আমিও মনে প্রাণে চেয়েছি যে ইস! ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যদি একজন মানুষ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসতেন, জি। আমাদের এই দেশটি একটি জান্নাতের টুকরা হয়ে যেত। এটা আমার কাছে মনে হয়েছে। আ জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে আমার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি আসলে ২০২৪ সনের আগস্ট মাসের ৬ তারিখে ৫ তারিখে আসলে এটা ৫-৬ তারিখে আমি ভেঙে পড়ি আরকি। আমার কাছে মনে হয় যে তার যে শুরুটা যেভাবে হলো, এটা ভালো যাবে না। রাজনৈতিক দলগুলোও ভালো করতে পারবে না, সরকারও ভালো করতে পারবে না। ইউনূস সাহেব তো পারবেনই না। একেবারে আ আগস্ট মাসের ৮ তারিখেই আমি এটা বুঝতে পেরেছিলাম এবং আমার কাছে যে মনে হলো যে ১০ বা ১১ তারিখে চ্যানেল আইর ৩য় মাত্রাতে একটা টক শো করেছিলাম ইউনূস সাহেবের শপথ গ্রহণ করার ২-৩ দিন পরেই সম্ভবত। ৩ দিন তো পর। তখন আমি বলে হ্যাঁ, হ্যাঁ। তখন আমি বললাম যে, "ইউনূস সাহেব পারবেন না। উনি যদি কালকে চলে যান এটা বেটার হবে। বেটার হবে। উনি সসম্মানে যেতে পারবেন। উনার মানে ওই হুমায়ূন আহমেদের নাটকের কতগুলো সুন্দর, সুন্দর ডায়ালগ আছে। যেমন ভঙ্গি-চঙ্গি।" তো আমি বললাম যে, "উনার যে ভঙ্গি-চঙ্গি এটা আমার কাছে ভালো লাগছে না। রাজনীতিতে এরকম ভঙ্গি-চঙ্গি চলে না আরকি।" তো যাই হোক এরপর থেকে যখনই আমি আমার সাধ্যমতো যেটা দেখেছি যে রাষ্ট্রের ক্ষতি হবে না, রাজনৈতিক দলের ক্ষতি হবে না, পার্সোনালি কারো প্রতি ম্যালিজ হবে না, এই সমালোচনাগুলো আমি আমার ওয়েতে কিন্তু করে আসছি ১ম দিন থেকে। অনেকে বিক্ষুব্ধ, অনেকে বিরক্ত, বিশেষ করে সরকারের যারা ঘনিষ্ঠজন। তারপরে আমি আমার ব্যক্তিগত সম্পর্ক যাদের সঙ্গে আছে, আ ডক্টর ইউনূস থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, আমি ওই সম্মানবোধটা রেখে সমালোচনা করার চেষ্টা করেছি। আর এই ১৭ মাস পরে এখন যে রাস্তাঘাটের অবস্থা, বাস্তব যে অবস্থা, অন্য যেকোনো মানুষের মতো আমিও সাফারার। প্রচণ্ডভাবে সাফারার। অন্য মানুষের মতো আমিও আতঙ্কিত। এবং যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত, রাজনীতির বিশ্লেষণ করি, সামাজিকভাবে চালচলন করি। ফলে আমার যে আতঙ্ক, সেই আতঙ্ক আমাকে ঘুমাতে দেয় না। এবং সেই নির্ঘুম যে রজনী, যেটি আসলে সত্যি কথা আওয়ামী লীগের জমানাতে ছিল না। আওয়ামী লীগের জমানাতে আমি বিরক্ত ছিলাম। ভীষণ রকম বিরক্ত ছিলাম। কিন্তু আমি সন্ত্রস্ত ছিলাম না। আমার কাছে মনে হতো যে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে ইনক্লুডিং তখন আমার কাছে মনে হতো জেনারেল ওয়াকারুজ্জামানকে আমার ফোন করার দরকার নেই। সেনাবাহিনীর কাউকে ফোন করার দরকার নেই। ইভেন আইজি সাহেবকে আমার ফোন করার দরকার নেই। থানার ওসিকে ফোন করলেই আমার জন্য যেকোনো রেমিডিস পাওয়া সম্ভব। এটা ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখ সকাল পর্যন্ত আমার এই ফিলিংসটা ছিল যে এই রাষ্ট্রে আমার যে গুরুত্ব রয়েছে এবং এই রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামোতে আমি যদি একজন ডিসিকে টেলিফোন করি, একজন ওসিকে টেলিফোন করি, টিওনোকে টেলিফোন করি অল ওভার দ্য কান্ট্রি। আমি নিজে উপকার পাবো এবং আমার কাছে যারা বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে চাইতে আসে, তো আমি তাদেরকে উপকার করতে পারবো এবং আমি করেছি হাজার, হাজার ঘটনা। যেমন যেহেতু টকশো করি সবাই জানে যে উনার একটা পরিচিতি আছে। তো দেখা গেল যে পঞ্চগড়ের একজন অধিবাসী তার একটা জমির সমস্যা। স্যার আপনি একটু টিওনো সাহেবকে বলে দেন। আরেকজন হয়তো বলল আপনি একটু ওসি সাহেবকে বলে দেন সাতক্ষীরাতে। কেউ হয়তো বলতো এইভাবে কিন্তু আওয়ামী লীগের পুরো জমানাটা আওয়ামী লীগের সমালোচনা করেছি। কিন্তু প্রশাসনের ডিসি, এসপি তাদেরকে টেলিফোন করে এই জনকল্যাণের যে কাজগুলো করে দিয়েছি। কিন্তু এই গত ১৭ মাসে কোনো একটা জায়গাতে মানে উল্টো প্রশাসনের ওসি, ডিসি তারা টেলিফোন করে তারা সাহায্য চান। তারা অসহায় হয়ে যান, মজলুম হয়ে গেছেন। এটা আমার আসলে কল্পনার মধ্যে ছিল না। আমি নিজে খুব সতর্কভাবে চলি। সারাদিন দোয়া দরুদ পড়ি।
তারপরে শেষে কারো সাথে মানে যাকে বলে খুব মাথা নোয়ায় চলি যে আমি যদি কোনো বিপদে পড়ি, স্বয়ং আল্লাহ যদি ফেরেশতা পাঠিয়ে আমাকে এখান থেকে উদ্ধার না করেন, আমি হয়তো এমন একটা বিপদে পড়বো এখানে নোবডি ক্যান হেল্প মি, নট ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, জেনারেল ওয়াকারুজ্জামান কেউ আমাকে হেল্প করতে পারবেন না। মানে চিফ জাস্টিস আমাকে হেল্প করতে পারবেন না। ডিসিএসপি তো প্রশ্নই আসে না। আইজি সাহেব, তিনি এখন আইজি সাহেব নিজে গালাগালি খেয়ে বেকারার হয়ে গেছেন। তারপরে ওয়াকার সাহেব তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে মজলুম ব্যক্তি। উনার চেয়ে আর কোনো মজলুম ব্যক্তি বাংলাদেশে নেই। তারপর শেষে যেটা মনে হচ্ছে মন্ত্রী মিনিস্টার আসিফ নজরুল নিজে বলতেছেন যে আমি এখন বাংলাদেশের সবচেয়ে সাইবার বুলিং এর শিকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করে তাকে এমন অবস্থা করে ফেলছে, তার কাছে এখন মনে হচ্ছে যে এই আমার ইউনূস হিসেবে যদি জন্ম না হয়ে অন্যভাবে জন্ম হতো, একটা মানে যাকে বলা হয় এনসিপির একটা কর্মী হিসেবে যদি এই মুহূর্তে আমি জন্মগ্রহণ করতে পারতাম, আমার কাছে মনে হতো যে সেটা বেটার আর কি। তো এইরকম যে একটা হ্যাফহ্যাজার্ড অবস্থা, এইরকম বাংলাদেশ আসলে আমি কখনো চাইনি, কখনো চাইনি। আরও একটা ব্যাপার হলো যে শেখ হাসিনার জামানাতে আমার একটা স্বপ্ন ছিল শেখ হাসিনার একদিন পতন হবে, নতুন একটা সরকার আসবে, গণতন্ত্র আসবে। এমনকি আমি এমন স্বপ্ন দেখতাম যে শেখ হাসিনা যেহেতু বয়স হয়ে গেছে, যদি সেটা নাও আসে, শেখ হাসিনা যদি মারা যান, শেখ রেহানা আসবে অথবা জয় আসবে, পুতুল আসবে, একটা ব্যাপক পরিবর্তন হবে। এরকম আমার মধ্যে একটা স্বপ্ন ছিল, একটা বিকল্প ছিল। বিশ্বাস করেন এই গত ১৭ মাসে আমার হাতে এখন কোনো বিকল্প নাই। কোনো রকম বিকল্প না। আমি যদি এখন চিন্তা করি যে শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে আসেন, যেভাবেই আসেন না কেন, বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে। আওয়ামী লীগের লোকজন যে ম্যাসাকার করবে, এটা আমি কল্পনাও করতে পারি না। এর মধ্যে আমি যে চড় থাপ্পড় খাবো না তারও কোনো নিশ্চয়তা নাই। আওয়ামী লীগ যদি ফিরে আসে। তো আমার এখানে আওয়ামী লীগের বিকল্প আমার কাছে ভীতিকর একটা অবস্থা। আচ্ছা, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আরও ২ বছর, ৩ বছর, ৫ বছর থাকেন, আমি কল্পনাই করতে পারছি না। কল্পনাই করতে পারছি না। আচ্ছা, যদি বিএনপি এই ক্ষমতায় আসে, আমার কাছে মনে হবে যে ইতিহাসের সবচেয়ে দুর্বল একটি সরকার। আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে যদি অ্যাটলিস্ট ১২০০-১৩০০ বছরের সেই সরকারদের কথা আমার এখন আমি মুখস্থ বলে দিতে পারবো। লাস্ট 1200 ইয়ার্সের যে বাংলাদেশে কারা, কারা বিভিন্ন সময় ক্ষমতায় রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি তারেক রহমান সাহেব এখন যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং যে প্রক্রিয়াতে সবকিছু চলছে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হন, তিনি হবেন গত ১২০০ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল এবং ক্ষণস্থায়ী একজন শাসক। এরকম একটা ঝুঁকির মধ্যে আছেন। তো কাজে আমি তো তাকে নিয়ে আশাবাদী হতে পারছি না। যারা লাফাচ্ছেন, যারা আনন্দিত পাচ্ছেন, তারা হয়তো এই চিন্তা ভাবনা করছেন না। তারা শুধু নিজেকে নিয়ে চিন্তা করছেন। যেহেতু আমার নিজের, আমি ইলেকশন করছি না, কোনো পার্টির সাথে পার্টিজান নাই। আমি কেবলই মাত্র রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি এবং সাধারণ নাগরিক। ফলে এই জিনিসগুলো আমাকে ভাবায়। আমি যখন চিন্তা করি যে ঠিক আছে, তারেক রহমান নাই, এই মামুনুল হক আছে, চরমোনাই পীর সাহেব আছেন, তারপরে জামাত ইসলাম আছেন, তারা সবাই মিলেমিশে একটা ইলেকশন করলেন। সেখানে বোরকা পরে মানুষজন আসলো। তারপরে বিভিন্ন এলাকার ভোট-ঠোট দিয়ে একটা ইঞ্জিনিয়ারিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তারা যেভাবে জিতেছে। তো সেরকম এই যে কলাকৌশলগুলো শোনা যাচ্ছে যে ঢাকাতে ২০ লাখ নতুন ভোটার বিভিন্ন জায়গাতে হয়েছে। ২ কোটি নতুন নাকি এই বোরখা তৈরি করা হচ্ছে। মানে এই জিনিসগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরপরে বিদেশে যে সকল ফরেন ভোট রয়েছে, প্রবাসী ভোট রয়েছে। তো সেগুলো তো ৬০ থেকে ৭০ লাখ যে ভোট, সেই ভোটগুলো অ্যাডভান্স ভোট দেওয়া হয়ে গেছে। এই জিনিসগুলো যা কিছু হচ্ছে, সবগুলো মিলিয়ে যদি আমি চিন্তা করি যে আমির এ জামাত উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তো সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন উনার যাকে বলা হয় নায়েবে আমির বা সাধারণ সম্পাদক যিনি আছেন আবদুল্লাহ তাহের অথবা মিয়া গুলাম পারওয়ার। এই জিনিসগুলো কিন্তু আমি ওখানে স্বস্তি পাই না। আমার কাছে মনে হয় এটা ভয়ংকর কোনো কিছু। ভীষণ রকম একটা ভয়ংকর। যেটা এখন ডক্টর ইউনূস আছে, যে অবস্থা আছে, তার চেয়েও আমার কাছে এটা ভয়ংকর মনে হয়। তো এই যে ১৭ মাসে ক্রমান্বয়ে আমার চিন্তা চেতনা, তারপরে আমার আশা, আমার স্বপ্ন, আমার প্রেম, ভালোবাসা, এই দেশকেন্দ্রিক যা কিছু আছে, কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। এই কয়দিন আগে হলো যে জাতিসংগীত থাকা যাবে না। এটা নতুন জাতিসংগীত লাগবে। কয়দিন আগে আবার হলো সংবিধান থাকা যাবে না, নতুন সংবিধান লাগবে। ছুঁড়ে ফেলে দাও সবকিছু। কয়দিন হলো যে মুক্তিযুদ্ধ, কিসের মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস রচিত হবে। রিসেট বাটন চাপা হবে। ৭১ সালে কিসের মুক্তিযুদ্ধ? হাজার ২ ১ লোক মারা গেছে। মানে এই যে কথাগুলো বলছে, প্রত্যেকটা কথা হাতুড়ির মতো মানে বাঙালির মন এবং মননে এক একটা করে গুঁতো মেরেছে। এবং আমাদের যে চিন্তা এবং চেতনা,
আমাদের যে স্বপ্ন, আমাদের যে বেঁচে থাকার লড়াই এবং সংগ্রাম সবকিছু এলোমেলো করে দিয়েছে। তো এই হলো আমি এখন মানে আ একটা unpredictable as like others the millions of Bangladeshi লক্ষ, লক্ষ বাংলাদেশী যেভাবে একটা unpredictable সময় কাটাচ্ছে। হুম, কেউ হয়তো অর্থনীতি নিয়ে, কেউ হয়তো পরিবার নিয়ে, কেউ হয়তো সোশ্যাল সিকিউরিটি নিয়ে, কেউ হয়তো মব নিয়ে, কেউ হয়তো রাজনীতি নিয়ে। সে একটা আনপ্রেডিক্টেবল অবস্থায় আছে। আমিও একেবারে একটা মানুষের যতগুলো ফিলিংস এই বাংলাদেশে থেকে একজন সচেতন মানুষের হওয়া সম্ভব, প্রায় প্রত্যেকটা ফিলিংসের ক্ষেত্রে আমি আঘাতপ্রাপ্ত হচ্ছি। এই হলো আমার অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে।